আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলাল কারীম, আম্মা বা'দ। আজকের প্রোগ্রামের সকল স্টুডেন্ট বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিদিনের ন্যায় আজকে আমাদের অর্গানন অফ মেডিসিনের আমরা 31 থেকে 35 এফোরিজম নিয়ে আলোচনা করব। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। মূলত আজকে আমরা কয়েকটা দিন ক্লাস নিতে পারিনি। আপনারা জানেন আমাদের বন্যা দুর্গত এলাকায় আমরা চিকিৎসা প্রদানের জন্য গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ হুমিওর যে জয়যাত্রা আমরা দেখিয়েছি, আপনারা আমার ভিডিও এত আপনারা দেখতে পাবেন যে শেয়ার করি যে আলহামদুলিল্লাহ আমরা কয়েক জায়গায় রুগী দেখতে গেছিলাম, প্রচুর রুগী হয়েছিল। আমরা রুগীগুলাকে সেবা প্রদান করতে পেরেছি। হ্যাঁ, হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট থেকে গিয়েছিল কিছু, আমরা চট্টগ্রাম থেকে আরেকটা ইয়ার থেকে গিয়েছিলাম। সুন্দর এবং জয়ন্ত দা এইচডি হোমিও সদন যে ডক্টর ডক্টর ইয়াদ স্যার আমাদের হুসাইনি স্যার আমাদেরকে 5,000 টাকা অনুদান দিয়েছিল। আলহামদুলিল্লাহ এটাও আমাদের জন্য অনেক বড় সহায়ক হয়ে দাঁড়িয়েছিল। স্যারের এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে ঠিক আছে, তো আজকে আমরা সেই সুবাদে আপনাদের সাথে এই আনন্দটা শেয়ার করলাম যে আমরা ইনশাল্লাহ খুব সফলভাবে আমরা এখানে ট্রিটমেন্ট প্রদান করেছি। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আজকের যে আলোচনা করব অর্গানন অফ মেডিসিন, এটার আসলে আপনারা স্বাদ পাচ্ছেন না, এজন্য এটা তেমন একটা জিনিস স্বাদের জিনিস না যে মেডিকেল হলে স্বাদ করে পড়াবো, কেউই পড়তে চায় না অর্গানন অফ মেডিসিন। এজন্য একটু মজার ব্যাপার, কিন্তু আমরা পড়তে চাই না। হ্যাঁ, আমাদের বুঝতে একটু ডিফিকাল্ট হয়, সেক্ষেত্রে আমরা হয়তো সেভাবে বুঝতে চাই না, আমাদের জন্য খুব সমস্যা হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে আমরা যে অর্গান অফ মেডিসিনের আমাদের সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো আমি একের পর এক আলোচনা করব। দেখেন আমাদের প্রথম 31 অ্যাফোরিজমে বলছে আমাদের মেডিসিন অ্যাজ অ্যাক্ট আনকন্ডিশনাল, যে আমাদের মেডিসিন গুলা যে অ্যাপ্লাই হবে সে অনেক সময় তার কোন শর্ত থাকবে না, শর্ত ছাড়াই আমরা অ্যাপ্লাই করব। নিচে গেলে আমরা যেহেতু টাইম শর্ট, আমরা নিচে গেলে জিনিসগুলো আলোচনা করব, আপনারা দেখতে পাবেন। আমার স্ক্রিনটা কি দেখা যায়? আজমল সাহেব জি, থ্যাংক ইউ। দেখেন 31 অ্যাফোরিজম বলছে মানব দেহের প্রাকৃতিক রূপ প্রতি সংবেদনশীল না হওয়া পর্যন্ত পীড়িত হয় না। মানে আমাদের দেহটা এমন জিনিস, হ্যাঁ, আমার সংবেদন মানে হচ্ছে আমাদের যেটা যে সেন্সিটিভিটি বলছে মানব দেহের প্রাকৃতিক রোগের প্রতি সংবেদনশীল না হওয়া পর্যন্ত আমরা পীড়িত হই না। আমাদের যে জীবনী শক্তিটা আছে, রোগ শক্তিটা, আমরা তখন সে নিজে রাগান্বিত হয়ে রোগের সাথে দেহের ভিতরে যে আমাদের রোগ, বিভিন্ন রোগ জীবাণু আছে তার সাথে সহমর্মিতা দেখানোর পরে আমাদের রোগ উৎপন্ন হয়। যেমন ফর এক্সাম্পল, আপনি প্রতিদিন সিগারেট খান অথবা আপনি প্রতিদিন পানিতে কাজ করেন, তাহলে আপনার যে জীবনী শক্তি রাগ হবে, কারণ সেইভাবে কেন করতেছে, রাগ হওয়ার পরে রোগের সাথে সে মিলাবে, রোগ শক্তির সাথে রোগ সমঝোতা করে তখন রোগ উৎপন্ন করবে। রোগ শক্তি কখনো নিজে রোগ উৎপাদন করতে পারে না, শুধু জীবনী শক্তি যখনই তাকে সহায়তা প্রদান করে তখনই সে উন্নত হইতে পারে। এবং সহায়তা প্রদান কখন করে, যখন আপনি আমি বেশি মানে অতিরিক্ত পরিশ্রম করি, অতিরিক্ত কাজ করি, অতিরিক্ত ওভারলোডেড কাজ করি, তখন আমাদের জীবনী শক্তি কি করে আপনার প্রতি মানে বিদ্বেষ দেখায়, খারাপ মনোভাব দেখায়, তখন বিভিন্ন রোগ সৃষ্টি করে। এজন্য আমরা অনেকে বলে থাকি যে প্রতিদিন রাত্রে অনেক রাত্রে ঘুমায়, অথবা মোবাইল ব্রাউজিং করে, অথবা খাবার খাচ্ছে না, এটা আমাদের রোগের কারণ। কিন্তু মূলত হচ্ছে আমাদের অভ্যাসের জন্য জীবনী শক্তি তার বিপরীত প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে, অনুকূল না করে, আমাদের অনুকূল না করে প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে, সেই ক্ষেত্রে আমরা অসুস্থ হই। আর রোগ স্থূল কোনো রোগ উৎপাদক বস্তুর উপর নির্ভরশীল নয়। আমাদের যে রোগ যদি স্থূল হয়ে থাকে,
কখনোই আমাদের কোনো বস্তুর উপর নির্ভরশীল নয়। স্থূল বস্তু কখনোই আমাদের জীবনী শক্তিকে অ্যাটাক করতে পারে না, কোনোভাবে অ্যাটাক করতে পারে না। কেবল অদৃশ্যভাবেই সংগঠিত জীবনী শক্তি সূক্ষ্ম বিশৃঙ্খলা। তাহলে আমাদের জীবনী শক্তি যত সূক্ষ্ম ভাবেই হোক না কেন, আমাদের রূপ শক্তিরও তত সূক্ষ্মভাবে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই জন্য যখন আমরা স্থূল মাত্রায় কোনো কাজ করি, তখন আমাদের বডিতে জীবনী শক্তি কি করে, তখন সূক্ষ্ম মাত্রায় বিশৃঙ্খলা শক্তির সাথে মিশে আমাদেরকে রূপ উৎপাদন করে থাকে। জীবনী শক্তির সংবেদনশীলতার বহুমুখ গুণ বিশিষ্ট। যদি আমরা জীবনী শক্তির বিভিন্ন দিকগুলো আমরা দেখতে চাই, তাহলে আরো আমরা আলোচনা করতে পারবো। দেখেন, পৃথিবীতে নানান প্রতিকূল অবস্থার মধ্যে আমরা বসবাস করি। আমাদের স্বাস্থ্যের শত্রু অসংখ্য, আমাদের ভিতরে অসংখ্য শত্রু থাকে। তারা সর্বক্ষণ আমাদের দেহ মনের সুস্থতা বিনষ্ট করার জন্য উৎপেতে থাকে। বিভিন্ন আমাদের ভিতরে যে রোগ জীবাণু আছে, সব সময় সে উৎপেতে থাকে। এরপর এক্সাম্পল দেখেন, আপনার আমার ডায়াবেটিস, প্রেসার দেখা দিচ্ছে। কেন দেখা দিচ্ছে? বলে আমার বাবার ছিল, মায়ের ছিল, তো ছোটবেলা থেকে কেন দেখা দিল না? ছোটবেলার থেকে জীবনী শক্তি অনেক শক্তিশালী ছিল, যা ইচ্ছা তাই করতে পারে। আস্তে আস্তে যখন জীবনী শক্তি অসুস্থ হয়ে যায়, তখন আগাছাগুলা কি করে, তখন সে তার অবস্থান গ্রহণ করে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন যে 18 বছর একটি সরকার ক্ষমতা, হ্যাঁ, ক্ষমতা থেকেছিল, এখন কিন্তু তার পতন হয়েছে, অন্যরা ক্ষমতা আসার জন্য চেষ্টা করতেছে। এইটি আমাদের যে দেহের মধ্যে এইভাবে আমাদের রোগগুলো উৎপাদন করে থাকে। আমাদের যখনই বয়স বাড়ির দিকে চলে যায়, তখন আমাদের এই আগাছাগুলো, যে রোগগুলো ছিল আগের থেকে ছিল, তারা আমার জীবনী শক্তির প্রভাবের জন্য তারা উপরে উঠতে পারে নাই। যখনই আমি জীবনী শক্তি আমার আস্তে আস্তে শক্তি কমতেছে, তখনই তারা বিভিন্ন দিকে শক্তিশালী ভাবে তাদের ক্ষমতাগুলাকে, হ্যাঁ, উদযাপন করে তারা বিভিন্ন রোগ সৃষ্টি করে। এজন্য আমার ডায়াবেটিস দেখা দেয়, বাবার ছিল আমার দেখা দেয়। আমি জন্মসূত্রে পেয়েছি, আমার ডিএনএ এর মধ্যে জন্মসূত্র ভাবে সিগন্যাল ছিল, টাঙ্গের মধ্যে ভর্তি ছিল, টাং থেকে শুধু আমার এগুলা বাইর হচ্ছে। ঠিক আছে, এই যে আমাদের বিহেভিয়ার গুলো আমরা জন্মসূত্রে ভাবে পেয়ে থাকি, মা বাবার বিয়ে থেকে অথবা দাদা দাদি নানা নানির থেকে, আমাদের জন্মসূত্র থেকে আমরা বিহেভিয়ার গুলো আমরা পেয়ে থাকি। তাহলে আমাদের 32 নম্বর অ্যাফ্রিজম দেখছে, প্রত্যেকটি খাঁটি ওষুধ সকল সময় এবং সকল অবস্থায় মানব দেহে রোগ উৎপাদন করে, কিন্তু প্রাকৃতিক ব্যাধি তা করতে পারে না। এটা বলছে আমরা যে ওষুধ পরীক্ষা করি, ওষুধটা যে আমরা হ্যানিম্যান বা 30 পাওয়ারই অ্যাপ্লাই করে পরীক্ষা করেছেন। এই পরীক্ষাটা করলে আমাদের মানব দেহে কি করতে পারে, তা কিছু লক্ষণ শো করতে পারে, কিন্তু প্রাকৃতিক যে ব্যাধি সে কখনোই পারে না। হ্যাঁ, সে কখনোই পারে না আমাদের শরীরের মধ্যে কোনো, হ্যাঁ, রোগ উৎপাদন করতে পারে না। কিন্তু যখনই আমাদের জীবনী শক্তি তার সাথে সমঝোতা করে একইভাবে সিমিলিমাম কাজ করে, তখনই তার ক্ষমতাটা আসে। হ্যাঁ, তখনই তার মধ্যে আসে জীবনী শক্তি, বলে যাও তুমি করো। সে আমার কোনো কথাই শুনে না, সে যে সারাদিন ঘুমায় না, মোবাইল টিভি অথবা রাত্রে ঘুমায় না, অথবা সে খারাপ খাবার খাচ্ছে, তুমি যা ইচ্ছা তা করে। এর জন্য তখন রোগ ব্যাধি করে কি তার সাথে মিলিয়ে তখন রোগ উৎপাদন করতে থাকে। রোগ উৎপাদন করার সময় তখন আমাদের ওষুধ শক্তিটা আমরা প্রয়োগ করতে হয়। আমাদের খাঁটি আমাদের যে অরিজিনাল ওষুধ কি করে আমাদের দেহের মধ্যে এবং মানব দেহের মধ্যে রোগ উৎপাদন করতে পারে, কিন্তু প্রাকৃতিক ব্যাধি তা করতে পারে না, কখনোই পারে না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। হ্যাঁ, এবং আমাদের এই জায়গায় আমরা পাবো যে প্রত্যেকটা শক্তিকৃত ওষুধের কিছু ক্রিয়া নিরস্কুশ এবং কিছু ক্রিয়া শর্তযুক্ত আছে। ওষুধের মাত্রা সম্পর্কে বিভিন্ন মতামত আছে, বিভিন্ন জনের মতামত আছে। অ্যালোপ্যাথিরা বলে ডোজ বলা হয়, সকালে 1 ডোজ খাবেন, বিকালে 1 ডোজ খাবেন, রাত্রে 1 ডোজ খাবেন, এটাই তাদের স্থূল মাত্রায়। কিন্তু আমাদের সেই মাত্রাটা একই রকম না। হ্যানিম্যান দেখেন বিভিন্ন সময় মাত্রা কিভাবে সে তার পর্যবেক্ষণ করেছেন, যদি আমি একটু আলোচনা করি। হ্যানিম্যানের আলোচনা দীর্ঘ না করে মাত্রা বা ডোজ সম্পর্কে কিছু আলোচনা করি। এ সূত্রে বলা হয়েছে, ওষুধের ডোজ বা মাত্রা পর্যাপ্ত বৃহৎ হলে কৃত্রিম লক্ষণ সময় স্পষ্টভাবে বোধগম্য হয়। যদি মাত্রাটা বেশি হয়, অন্যান্য রোগ তৈরি করে, আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি হয়। লার্জ ডোজ নিয়ে কিছু বিতর্ক আছে এবং ভুল বোঝার সুযোগ রয়েছে, কারণ
ডোজ শব্দটি ওষুধের সেবন বিধিতে পরিমাণগত অর্থ ব্যবহৃত হয়, যেটা অ্যালোপ্যাথিকরা ব্যবহার করে থাকেন। সাধারণভাবে ওষুধের পরিমাণ বলতে মূল ওষুধের পরিমাণকে বোঝায়। হেনিম্যান এক সময় কি করতো, লার্জ ডোজ, মডারেট ডোজ, স্মল ডোজ শব্দগুলা ব্যবহার করেছিলেন, ব্যবহার করে বিভিন্ন অর্থ বুঝিয়েছিলেন। তার লেজার রাইটিং পুস্তকের মধ্যে 271 পৃষ্ঠা আমরা দেখতে পাবো। তার বইয়ের নাম ছিল ক্রিয়েটিভ পাওয়ার অফ দ্য ড্রাগ। এখানে বলছিল কফিয়া বৃহৎ মাত্রা মাথা ব্যথা উৎপাদন করে, তাই তার মাধ্যমে মাথা ব্যথা আরোগ্য করে যদি তা পাকস্থলী ভুলরোগ বা অম্লজনিত না হয়। এটি বৃহৎ মাত্রায় অন্ত্রের অনৈচ্ছিক গতি বৃদ্ধি করে এবং তাই ক্ষুদ্রাময় আরোগ্য করে। ডোজ শব্দটি প্রাচীন এবং কখনো অ্যালোপ্যাথিক ডোজ মাত্রা দ্বারা প্রতিবার সেবনের ওষুধের পরিমাণ বোঝায়। হেনিম্যান লেজার রাইটিং এ 451 নম্বর পৃষ্ঠায় বলছেন যে যে ওষুধ পর্যাপ্ত পরিমাণে একক বা অমিশ্রিতভাবে কোনো সুস্থ ব্যক্তিকে দিলে সুনির্দিষ্ট ক্রিয়া করে নিশ্চিত লক্ষণগুচ্ছ উৎপাদন করে, সেই ওষুধটি খুব বেশি ক্ষুদ্রতম মাত্রায় দিলে এইরূপ লক্ষণ উৎপাদন করে। তার তিনি লেজার রাইটিং এ বলছেন যে এইটাকে আমরা একটা ডোজ বলি। আবার বলি, যে ওষুধটি পর্যাপ্ত পরিমাণে একক এবং অমিশ্রিতভাবে কোনো সুস্থ ব্যক্তিকে দিলেই সুনির্দিষ্ট ক্রিয়া করে এবং নিশ্চিত লক্ষণগুচ্ছ উৎপাদন করে, সেই ওষুধটি খুব বেশি ক্ষুদ্রতম মাত্রায় দিলেও একই রূপ লক্ষণ উৎপাদন করে। লেজার রাইটিং এ 387 পৃষ্ঠায় বলছেন কি, ওষুধ পরমাণু ভিত্তিক ক্রিয়া করে না, কিন্তু শুধুমাত্র অদৃশ্য শক্তি ভিত্তিক ক্রিয়া করে, তা লক্ষ গুণ বেশি ওষুধ থাকে। এখানে হেনিম্যান ডোজ শব্দটি বস্তুগত অর্থে ব্যবহার করেছেন, কিন্তু ওষুধ বস্তুর পরিমাণ বুঝিয়েছেন। ডোজ শব্দটি বস্তুবাচক, ডোজ শব্দটা বস্তুবাচক, কিন্তু আমাদের ওষুধে কোনো বস্তু নেই। বলে আমাদের ওষুধে কি আছে? আমাদের ওষুধে আছে শক্তি, আছে অদৃশ্য একটা শক্তি আছে। এই শক্তিটাকে আমরা চিন্তা করা যায় না। বিশেষজ্ঞদের মতে সদৃশ্য চিকিৎসা বিধানে শক্তিকৃত ওষুধ 12 শততমিক ক্রম পর্যায়ে পরমাণু অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। মানে 12 দশতমিক পদ্ধতির যে ওষুধগুলা যখন বৈজ্ঞানিক হারে পরীক্ষা করলে তার পরমাণু অনুপরমাণুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এরপরে গুলা প্রয়োগ করলে 30-30 করলে তার কোনো কিছু তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। এজন্য বলছে আমাদের ষষ্ঠ থেকে ষষ্ঠ অথবা এর ক্রমে যদি বেশি বড়ি হয় তাহলে এটা বৃহৎ মাত্রা আমাদেরকে বোঝায়। হেনিম্যান যখন লার্জ মডারেট ডোজকে ব্যবহার করেছিল, তাহলে আমরা যখন পরমাণুযুক্ত নিষ্ক্রিয় অদৃশ্য ঔষধীয় শক্তি নিয়ে কাজ করি, যা কেবলমাত্র নিষ্ক্রিয় ক্ষুদ্র বড়িতে অথবা দ্রাবণে অদৃশ্য অবস্থা থাকে, তখনই শক্তির বাহকের সংখ্যা বা পরিমাণ শক্তির দাব ব্যতীত আর কিছু চিন্তা করতে পারি না। ডক্টর ক্যান্ট তার লেজার রাইটিং পুস্তকে দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য রেমেডিতে শিরোনামে 389 পৃষ্ঠা কি বলছেন তিনি, অনেকেই মনে করেন একটি অথবা দুটি ক্ষুদ্র বড়িতেই নম্র ক্রিয়া করে, অনেকেই মনে করেন একটি বড় ক্রিয়া ও শক্তি যদি আদৌ ক্রিয়া করে 10টি বড়ি তাতে বিশাল ক্রিয়া করবে। অনেকে মনে করেন একটা যা করে 10টা বড়ি তাতে ক্রিয়া করে। ডক্টর ডানহাম বলছিলেন, তার প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি পুস্তকে বলছিলেন, কতগুলো বড়িতে একমাত্রা হয়, যথার্থভাবে ওষুধ শিখতে হলে একটাই কার্যত। যদি ওষুধ আমরা পিলে ভিজিয়ে থাকি, একটাই আমাদেরকে কার্য করবে। এবং একটা হেনিম্যান অনেক সময় কি করছেন, যখনই তার একটা ওষুধে কার্যক্রিয়া না করে এটার মধ্যে আরো 2-3টে পিল ব্যবহার করে তখন একটু স্থূল মাত্রায় ব্যবহার করেছেন। তার হেনিম্যান তার ক্রিয়াটা করার জন্য, স্ট্রাইকিং ফোর্স করার জন্য হেনিম্যান ব্যবহার করেছেন। এবং এমনও করেছেন বিশাল করে 24 থেকে 48 ঘন্টা 1-2 ঘন্টা পর পর সে ব্যবহার করছিলেন তার ইনফেকশন করার জন্য, যাতে একমাত্রা ক্রিয়া স্থূলদেহে পরীক্ষাকালে যদি একমাত্রা ক্রিয়া না হয়, সেক্ষেত্রে ডক্টর ক্যান্ট ওষুধ
জলে মিশিয়ে 2 ঘন্টা পর পর 24 ঘন্টা অথবা 48 ঘন্টা সেবন করতে বলেছেন। এইভাবে আমরা তাহলে এই জায়গা থেকে আমরা শিখলাম যে বিভিন্ন মাত্রার অনেক কিছু আমরা জানতে পারি। ডোজ সংক্রান্ত আমরা অনেকেই প্রশ্ন করে থাকি। একটা ডোজ বোঝাচ্ছে আমাদের ওষুধের কখন ক্রিয়াটা শুরু হলো, ওষুধের ক্রিয়াটা শুরুটাই আমরাকে ডোজ বলি। এজন্য আমরা যখন ওষুধ ব্যবহার করে থাকি আমরা বলে দেই যে ওষুধ যখন আপনার শরীরে একটু কাজ করবে তখন আপনি ওষুধটা বন্ধ করে দেবেন, আর খাবেন না। আবার বলে যে ওষুধ যখন বৃদ্ধি হবে আর ওষুধ খাবে না, বন্ধ রাখবেন। এইটাকে আমরা একটা ডোজ হ্যান্ডিম্যানের বাসায় আমরা মূলত বুঝিয়ে থাকি। কিন্তু অ্যালোপ্যাথিক ইয়া হচ্ছে প্রত্যেকবার খাবারটাকে ডোজ আকারে তারা লিপিবদ্ধ করে থাকেন। ৩৩ নম্বরে বলছে সুস্থ মানবদেহে ওষুধের ক্রিয়া ক্ষমতা নিরস্কুশ এবং বাধাহীন, কিন্তু রোগ শক্তির ক্ষমতা শর্তযুক্ত এবং অর্ধস্থ। এ কারণে রোগ শক্তি অপেক্ষা ওষুধ শক্তি শ্রেষ্ঠ। পাদটিকা বলছে স্কালেটিনার মহামারী 2018 আমরা কি করেছিলাম বলেছিল তখন 2000 ইয়াতে যে লক্ষণ স্কেলেটন ফিভারে যে জ্বর উৎপাদন হয়েছিল তা ব্যালেডোনা দিলেই রোগ ভালো হয়েছিল। এবং আরো দেখা গেছে যারা একটা মহামারীতে আক্রান্ত হয়েছে পরবর্তী বারে তারা সেই ব্যক্তিগুলো আক্রান্ত কম হয়েছে এবং যারা আক্রান্ত হয় নাই তারা বেশি আক্রান্ত হয়েছে। কারণ এই যে মহামারীতে কি হয়েছিল স্কেলেটন ফিভারে 1801 সালে স্কেলেটন ফিভার হয়েছিল এবং সেই ক্ষেত্রে তখন তাদের বিভিন্ন লক্ষণ অনুসারে ব্যালেডোনা ওষুধকে সিলেকশন করেছিল এবং ব্যালেডোনা ওষুধ প্রতিষেধক হিসাবে স্কেলেটনা জ্বরের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়েছিল এবং এটা সূক্ষ্ম মাত্রায় উচ্চ শক্তি ব্যবহার করে যাদেরকে ব্যবহার করা হয়েছিল দেখা গেছে তাদের মধ্যে কেউই মহামারী স্কেলেটন ফিভারে আক্রান্ত হয় নাই। বলে আমাদের যে প্রতিষেধক ওষুধ আমরা কিভাবে ব্যবহার করে থাকি, এই প্রতিষেধক ওষুধের এই সিস্টেমটা হচ্ছে আমাদের প্রত্যেকবারই আমরা প্রতিষেধক ওষুধ ব্যবহার করি। অবাক হয়ে যাবেন আপনার এবার গ্রীষ্ম সিজনে যখন শীতের লাস্ট প্রান্তে চিকেন পক্সের একটা সম্ভাবনা ছিল, একদিন একটা ভদ্রলোক আমার চেম্বারে আসলো, আসার পরে বললো ভাই আমাকে একটু চিকেন পক্সের প্রতিষেধক দেন। আমি বললাম কেন, কারোর হয়েছে নাকি? না ভাই আমার প্রতি বছরই আমরা আমার ছেলে মেয়েদেরকে প্রতি বছরই একটা ডোজ খাওয়াই দিই, তারা ইনশাল্লাহ তারা আর চিকেন পক্সে আক্রান্ত হয় না। তার মানে কি প্রতিষেধক তারা সেবন করাচ্ছেন আগে দিয়ে যাতে এই রোগে কেউ আক্রান্ত না হয়। তাহলে দেখেন আমরা এখান থেকে শিখতে পারি আপনি কোনো আত্মীয় স্বজন রোগীদেরকে এভাবে ডিরেক্টিভ দিতে পারেন যে আপনি এই যে চিকেন পক্সের প্রতিষেধক হিসাবে ওষুধ নিতে পারেন, ওষুধ নিয়ে খাওয়াইলে আর আপনার চিকেন পক্স সাধারণত দেখা দিবে না এবং এই বছর আর হবে না। প্রতিষেধক খাওয়াইলে এই জিনিসগুলো আমার এই রোগীর থেকে আপনারা যখন ট্রিটমেন্ট করবেন, ট্রিটমেন্ট থেকে আপনার রোগীর থেকে অনেক কিছু শিখতে পাবেন। যেমন গতকালকে একটা পেশেন্ট দেখেছি ভাই, পেশেন্টের নাম বলতে অনিচ্ছুক, শোকামিতা। তার সে কান্না করতেছে স্যার আমাকে বাঁচান, আমাকে বাঁচান। 45 মিনিট কেস হিস্টোরি নিলাম, 45 মিনিট সে কান্না করছে স্যার আমাকে বাঁচান। কি হয়েছে বাবু? ওই স্যার আমি আল্লাহ আমাকে মাফ করুক। সে 13 সাল থেকে প্রতিদিনই সে সহকামিতায় মিলিত হয়েছিল এবং তার রেকটামটা একবারে ইনফেকশন হয়ে এবং রেকটাম দিয়ে কন্টিনিউ মিউকাস মেমব্রেন বার হচ্ছে, প্রস্রাবের রাস্তায় মিউকাস মেমব্রেন বার হচ্ছে। তার কঠিন অবস্থা, অনেক ডাক্তার দেখিয়েছে। তার বাড়ি চাঁদপুরে, সে একজন সন্ধান পেয়ে আমাকে রিং দিয়ে বললো স্যার আমাকে জীবন বাঁচান। তাদের করুণ কণ্ঠ যে আমাদেরকে এই যে শিক্ষা গ্রহণ, যে এটা নিয়ে কি আপনি অ্যানালাইজ করা, স্টাডি করা, এই জিনিসগুলো আপনি আপনার চিকিৎসা লাইফে আপনি শুরু করতে পারবেন। আপনাদের মধ্যে একটু রিকোয়েস্ট করব আমি, যারা এখনো ট্রিটমেন্ট শুরু করেন নাই, ভেরি গুড, আপনারা ডাক্তারি কমপ্লিট করে ট্রিটমেন্ট শুরু করবেন। এখন শুধু শিখার বয়স, যত ইচ্ছা শিখতে থাকেন, কাউকে আপনি চিকিৎসা প্রয়োগ করবেন না, তাহলে আপনার ফেইলরতা আসলে আপনি কখনোই সফলতা আসতে পারবেন না। অনেক কিছু এর মধ্যে আমাদের লুকায়িত থাকে। আমরা দেখেছি, আমরা আগে শুরু করেছিলাম, আমাদের ফেইলর সবকিছু একটা অনেক কিছু লিমিটেশন ছিল। হ্যাঁ,
আপনারা কমপ্লিট করে ইনশাল্লাহ শুরু করবেন। যাক, আমরা ইয়াতে আসি। তাহলে ব্যাখ্যা বলছে সুস্থ অবস্থায় জীবন শক্তি সংবেদনশীলতা ওষুধ শক্তির অনুকূলে থাকে, যেটা আগে আলোচনা করছিলাম যে সুস্থ অবস্থায় আমি যখন সুস্থ থাকি জীবনী শক্তি কি করে সংবেদনশীলতা আমার অনুকূলে থাকে। যখনই আমি আমার নিজে নিজে অসুস্থ করি জীবনী শক্তি আমার প্রতিকূলে চলে যায়, আমার আমার কাজকর্মের জন্য জীবনী শক্তি প্রতিকূলে চলে যায়। আমি প্রতিদিন ধূমপান করি তো জীবনী শক্তি কি করবে, তার আপনার প্রতিকূলে চলে যাবে, আপনার বিভিন্ন রোগ উৎপাদন করে। আমি পানি খাই, ফ্রিজ থেকে পানি খাই, জীবনী শক্তি আমার প্রতিকূলে চলে যাবে। এই জিনিসগুলা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রতিকূলতার ব্যাপারে। যেমন এই সূত্রে বলছে সুস্থ মানবদের ওষুধ ক্রিয়া ক্ষমতা, হ্যাঁ, বাধামুক্ত। সুস্থ শরীরে শক্তিকৃত ওষুধ সেবন করা হলে তা মুখ্য ক্রিয়া দেহে সংগৃহীত হবেই। বলছে সুস্থ শরীরে শক্তিকৃত ওষুধ সেবন করা হলে তা মুখ্য ক্রিয়া দেখা দেহে সংগৃহীত হবেই। এজন্য মানব দেহে কোনো প্রকার অনুকূল পরিবেশ কিংবা জীবনী শক্তির সংবেদনশীলতা বা ওষুধ শক্তির প্রতি সাড়া দেওয়ার ইচ্ছা আবশ্যক হয় না। জীবনী শক্তি একটি অদৃশ্য স্বেচ্ছাকারী সত্তা বটে, এর নিজস্ব প্রবৃত্তি আছে, কিন্তু সুস্থ অবস্থায় জীবনী শক্তি ইচ্ছা বা সংবেদনশীলতা ওষুধ শক্তির অনুকূলে থাকে। এর ফলে সুস্থ দেহে ওষুধ শক্তি শর্তহীন অবাধ ক্রিয়া করে। এ কারণে রোগ শক্তি অপেক্ষায় ওষুধ শক্তি শ্রেষ্ঠ। চলছে 34 আমাদের ক্যাফেরিজম বলেছে ওষুধের বেশি শক্তি আরোগ্য শর্ত নয়। আমরা বেশি শক্তি ব্যবহার করলাম, এটা আরোগ্যের শর্ত নয়, সদৃশ্যই আরোগ্যের শর্ত। তাহলে আমার এই যে আমরা কি করি যে একটা রুগীকে আসলে আমরা পটেন্টাইজ সিলেকশনে আমাদের ব্যর্থতা হয়ে যায়। কোন পটেন্সি আমরা রোগীর জন্য সিলেকশন করব, আমরা ওষুধ সিলেকশন হয়েছে কিন্তু আমার, হ্যাঁ, পটেন্সি সিলেকশন হয় নাই। তাহলে আমাদের দয়া ছিল একক ওষুধ, হ্যাঁ, একবারে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করব, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, আরোগ্য হবে। তাহলে আমাদের যে সূক্ষ্ম মাত্রাটা যেটা সিমিলিমাম হতে হবে রোগের সাথে সিমিলিমাম হয়ে তার একটু উপরে দিতে হবে। তাহলে আমরা কিভাবে এটাকে ইয়া করব, আমাদের যদি অর্গানে ড্যামেজ থাকে, অর্গানে কোনো অংশে আমাদের ক্ষয়প্রাপ্ত হয়, তখন আমরা স্থূল শক্তি মানে সূক্ষ্ম আমাদের কি হবে, নিম্ন পাওয়ার আমরা ব্যবহার করব, নিম্ন পাওয়ার ব্যবহার করব। যেমন ধরেন আপনার ফোড়া হয়েছে, আপনার লাংকের মধ্যে আপনার ফুসকুড়ি হয়েছে, লাঙ্গের মধ্যে আপনার প্লোরোসিসে পানি হয়েছে, হ্যাঁ, অথবা আপনার হার্টের প্লোরোসিসে পানি হয়েছে, বিভিন্ন রোগ সৃষ্টি করে। তখন আমাদের কি হবে, এটাকে আমরা অর্গানের ড্যামেজ বলি। আমার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমার মুখে বরণ হচ্ছে, মুখে ইরুপশন হচ্ছে, আমাদের দেহের স্কিনটা একটা সবচেয়ে বড় অর্গান আমাদের। এই তখন আমরা স্থূল মাত্রা দ্যাট ইজ আমরা নিম্ন শক্তি ব্যবহার করব। যখন আমাদের শক্তিটা ফাংশনাল ডিসঅর্ডার হবে, ফাংশনাল ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমার ঘুম হয় না, আমার সিভিয়ার পেটে ব্যথা, পরীক্ষা করে কোনো কিছু পায় নাই, আমার বমি বমি ভাব, এটা আমার ফাংশনাল ডিসঅর্ডার। সেই ক্ষেত্রে আমরা উচ্চ শক্তি ব্যবহার করব। উচ্চ শক্তি আমাদের, তাহলে আমরা রোগ যখন এফেকশন হবে আমি চিন্তা ভাবনা করতে হবে কোন শক্তিটা আমি অ্যাপ্লাই করব, সেই শক্তিটার উপরে বেস করেই আমাকে ওষুধটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এই দুইটা জিনিস, আরো অনেক কিছু নির্ভর করবে। এইটা হচ্ছে প্রাথমিক দুইটা সিলেকশন। আমাদের একটা রোগী আসলে আমি তার জন্য কত পাওয়ার সিলেকশন করব, তার কি অর্গানের সমস্যা না তার কি ফাংশনালের সমস্যা। এরপর আরো অনেক কিছু আছে, সেই কিছুটা হলো আপনার
একটা রোগীর ভাইটাল ফোর্স এর উপর নির্ভর করবে। যদিও তার ফাংশনাল ডিসঅর্ডার, কিন্তু রোগীর অবস্থা খুব খারাপ, আপনি তখন তার ভাইটাল ফোর্স কে নির্ভর করতে হবে। এবং অনেক সময় দেখা যাবে যে রোগীর ভাইটাল ফোর্স অনেক বেশি হাই থাকে, তখন আমি উচ্চতর শক্তি দিতে হবে। মূলত হচ্ছে আপনার লাস্টের দিক দিয়ে অ্যানালাইজিং, আপনার ফিলোসফির উপর নির্ভর করে ওষুধটা প্রয়োগ করতে হবে। প্রথমত মেইন, আপনি এটা কি অর্গানের সমস্যা না ফাংশনাল সমস্যা, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ওষুধের অবাধ নিরঙ্কুশ স্বাধীন এবং বেশি ক্ষমতা আছে বলেই তাদের ব্যবহার নিয়ম নীতি সংযম ও সতর্কতা আবশ্যক। বলছে এই যে ইম্পর্টেন্ট, আমরা বললাম যে পাওয়ারটা যদি বেশি হয়ে যায় রোগ বৃদ্ধি হবে, অথবা রোগের আরো ক্ষতি হবে। পাওয়ার কম হলেও আবার কাজ করবে না। এই জিনিসটার প্রতি আমাদের সতর্ক থাকার জন্য হ্যানিম্যান বিভিন্ন অর্গান অন্য ওইগুলাতে বিভিন্ন অ্যাপ্রোচ নাম্বারে আমরা করেছেন। আমরা এর পরেও আমরা পাবো তার বিভিন্ন নিয়ম নীতি গুলা আমাদের জন্য ক্রিয়েট করেছে। নেক্সট আমাদের 35 নম্বর এফোরিজম, রোগের আরোগ্যের জন্য সাদৃশ্য যে প্রধান কারণ তার দৃষ্টান্ত প্রাকৃতিক বিদ্যমান রয়েছে। দৃশ্য বেদিকে 3টি দৃষ্টান্ত দিয়ে বর্ণনা করা হয়েছে। বলছে আমাদের যে রোগের আরোগ্যের জন্য সাদৃশ্য যে প্রধান কারণ তার দৃষ্টান্ত প্রাকৃতিক বিদ্যমান আছে, এবং যে বেদির যে দৃষ্টান্ত দিয়েছে এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দৃষ্টান্তগুলো আমাদের কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে, একটু আলোচনা আমি একটু করি। আগের সূত্রগুলাই আমরা যে শিখতে পারলাম, আরোগ্য করার জন্য ওষুধ বেশি শক্তিশালী লাগবে, এবং গভীর ক্রিয়াশীল হওয়া মুখ্য নয়, যে গভীর ক্রিয়াশীল মুখ্য নয়, সদৃশ্যই প্রধান আমাদের কারণ। আমার উচ্চ শক্তি লাগবে এবং সদৃশ্য লাগবে, গভীর ক্রিয়া হতে এমন না। সদৃশ্যই যে প্রধান তা বোঝানোর জন্য হ্যানিম্যান দুটি বিসদৃশ্য বেদির অবস্থানকে 3টি পৃথক অবস্থায় বিচার করেছেন। এই সূত্রে বলা হচ্ছে প্রাকৃতিক দুটি বিসদৃশ্য বেদি একই ব্যক্তির দেহে কিভাবে অবস্থান করে তা পরবর্তী সূত্রে আলোচনা করা হয়েছে, এবং বিসদৃশ্য দুটি বেদির মধ্যে কিরূপ সম্পর্ক প্রাকৃতিকে দেখা যায় তা 3টি পৃথক অবস্থা বিচার করেছেন। এই সূত্রে তিনি বলেছেন বিসদৃশ্য কর্মপন্থা কখনো কোনো রোগ আরোগ্য হয় না। বিসদৃশ্য কর্মপন্থা কখনোই কোনো রোগ আরোগ্য হয় না, প্রাকৃতিক থেকে তিনি প্রমাণ দেখিয়েছেন। প্রকৃতিতে যে বিসদৃশ্য শক্তিশালী কোনো বেদি অসুস্থ কোনো মানব দেহে পূর্ব থেকে বিদ্যমান, অপর কোনো বিদৃশ্য দুর্বল বেদি অপসারণ করতে পারে না। ঠিক তেমনি ওষুধ সুস্থ মানব দেহে যেসব লক্ষণ উৎপাদন করতে পারে না, সে ওষুধ অসুস্থ মানব দেহে সেই সব লক্ষণ বিশিষ্ট বেদি আরোগ্য করতেও পারে না। দৃষ্টান্ত দিয়ে ব্যাখ্যা করার লক্ষ্যে বিষয়টি আমরা 3টি স্বতন্ত্র ক্ষেত্র বিবেচনা করব। ঠিক যা প্রকৃতিক ঘটে যখন দুটি বিসদৃশ্য প্রাকৃতিক বেদি এক ব্যক্তির মধ্যে একত্রিত হয়। এছাড়া বিসদৃশ্য ওষুধ দিয়ে প্রচলিত দ্বারা রোগ চিকিৎসা ফল কি হয়, যা আরোগ্য অভিষ্ট বেদির সদৃশ্য কৃত্রিম রুগ্ন অবস্থা উৎপাদন করার অযোগ্য, এটি প্রতীয়মান হবে স্বয়ং প্রাকৃতিক এবং পূর্ব হইতে বিদ্যমান কোন বিসদৃশ্য বেদিকে অপর একটি বিদৃশ্য বেদি দ্বারা অপসারণ করতে সক্ষম নয়, তা খুব শক্তিশালী হয়। ঠিক তেমনি খুব শক্তিশালী ওষুধ বিদৃশ্য প্রয়োগ কখনোই কোনো বেদি করতে সক্ষম হয় না। তাহলে আমাদের এই যে 5টা অ্যাফোরিজমের মেইন যে জিনিসগুলা আমরা একটা হেডলাইনে আমরা আলোচনা করেছি, মেডিসিনাল ফ্যাক্ট আনকন্ডিশনাল, ওষুধের যে শক্তিটা এটা নিয়ে আলোচনা করছে, এটার কোনো কন্ডিশন লাগবে না। ওষুধ শক্তিটা ন্যাচারাল ডিজিজ এফেক্ট দা কন্ডিশনাল, যে রোগ শক্তি কখনোই কন্ডিশন মানুষকে এফেক্ট করতে পারে না, তার একটা নিয়ম নীতি দিয়ে এফেক্ট করতে হয়। মেডিসিন আর সুপিরিয়র দেন দ্য ন্যাচারাল ডিজিজ কি বলছে, যে প্রাকৃতিক যে রোগ আক্রান্ত হয় তার শক্তিশালী, তার তুলনায় ওষুধ শক্তি শক্তিশালী হইতে হবে। ডিজিজ ডিসিমিলার ডিজিজ ডাজ নট কিউর বাট সিমিলার ডিজিজ, ডিসিমিলার বিদৃশ্য বেদি আমরা কখনোই কিউর করতে পারবো না সিমিলার ডিজিজ দ্বারা। আমাদের 35 নম্বর আমাদের বলেছে হোয়াট হ্যাপেন্ড
when two dissimilar disease meets together, যখন আমাদের দুইটা ডিসিমিলার ডিজিজ দেখা দেয় তখন আমাদেরকে কি করণীয়, কি করতে হবে, এটা আলোচনা করছি। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ 36 থেকে 40 আলোচনা করব যে অ্যাফোরিজম গুলো দুইটা দেখা যাচ্ছে। এক্সিস্টিং স্ট্রঙ্গার রিপিলস দা উইকার, মানে আমাদের যেটা শক্তিশালী একটা জিনিস প্রয়োগ করব উইকার থেকে। অ্যালোপ্যাথিক ক্রনিক ডিজিজ রিমেইন আনকিউড, বলেছে অ্যালোপ্যাথিক যারা মেডিসিন খেয়ে থাকি অনেক ক্রনিক ডিজিজ গুলা রিমেইন আনকিউড, আমরা এটি কখনোই কিউর করতে পারবো না, আমাদের এই জিনিসগুলো জানতে হবে। আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে ফিলোসফি থেকে বলে রাখি, যে মধ্যে আপনি মোডালিটিস পাবেন না, এটা নীলমণি ঘটক স্যার বলেছেন, যে জিনিসের মধ্যে কোনো রাসবৃদ্ধি আমি পাবো না সেই রোগকে আমি কখনোই সারাতে পারবো না। এটা আমাদের মাথায় রাখতে হবে যে ট্রিটমেন্ট করার আগে এই জিনিসগুলো, যখন আপনি কেস হিস্ট্রি নেবেন, যখনই তার মধ্যে কোনো রাসবৃদ্ধি পাবেন না, কোনো মোডালিটিস পাবেন না, তখন আপনি তাদেরকে কিউর করতে পারবেন না। এই ছিল আজকে আমাদের আলোচনা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আলোচনা বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জয়ন্ত অফ করে দেন যে করি। ওয়ালাইকুম আসসালাম। জয়ন্ত দা অফ করে দেন। জয়ন্ত দা শুনতে পাচ্ছেন? জয়ন্ত দা শুনতে পাচ্ছেন আপনি?